গোয়াল, গাই গরু, হাল বদল, জমি জমা, পুকুর ভর্তি মাছ আর গোলা ভরা ধান দূরস্থিত স্বপ্নের মতো ভানুমতিকে প্রচণ্ড আকর্ষণে টানে। ভানুমতির চোখ বিশাল গভীর দীপ্ত, প্রায় মেঘ পড়া, জল ভরা শ্রাবণের আকাশের মতো। রামশরণ উঠে দাঁড়াতে গিয়ে শব্দ করে বসে পড়ে, কিন্তু সে বসেও থাকতে পারে না, তাকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। কিছুদিন থেকে তার কোমরে একটা খিচ ব্যথা শুরু হয়েছে। বেশিক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াতে গেলেই এই ব্যাপার। ভানুমতি বলে, কি হয়েছে, দুঃখ পাইছ? রামশরণ বিকৃত মুখে শুয়ে শুয়ে কোমর টান টান করার চেষ্টা করে। উঠে বসে ঘাড় নিচু করে থাকে কিছুক্ষণ, শেষে দু হাতে কোমর ধরে উঠে দাঁড়ায়। শালার ব্যথাটা, অস্ফুট মন্তব্য করল সে। রামশরণ তার মাথাটা কিছুতেই বুকের ওপর ঝুঁকে পড়তে দেবে না, এমনই রোখ নিয়ে দাঁড়িয়ে থাকে। তার সেই চেষ্টায় ঘাড়ের পিছনে দুগোছা দড়ির মতো শিরা থরথর করে কাঁপতে শুরু করে। হাড় শেখা রোদে পুড়তে পুড়তে তার খালি গায়ের চামড়াও সেই কষ্টে জিলজিল করে নড়ে চড়ে ওঠে। তবু সে বাঁক কাঁধে নিয়ে প্রতিটি জিনিস বউ ছেলে মেয়ের হাতে আগের মতো ধরিয়ে দিয়ে বাত করে টুকটুক করে এগিয়ে গেল। খুব কাছে রামশরণের গা উঁচু বাতটা চোখের উপর বেঁধে গেছে বলেই গা ঘর দেখতে পাওয়া যায় না। রামশরণের চেষ্টা হলো বাঘটা তাড়াতাড়ি পেরিয়ে যাবার। এমন তেজে সে হাঁটতে থাকে যে মনে হয় দরকার হলে বাড়িতে গিয়ে সে তার জীবনের সর্বশেষ নিঃশ্বাসটি ফেলবে। তার বুকের ভিতর গুড়গুড়ানি শুরু হলো। কাটা মুরগির মতো ধরফর করতে থাকে তার হৃৎপিণ্ড। সাপের মতো কিলবিলিয়ে ওঠে নাড়ি ভুড়ি। বাঘটা পার হয়েই দাঁড়িয়ে পড়ল রামশরণ। চোখ পিটপিটিয়ে অনেকক্ষণ ধরে দেখলো, রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছিল না সে। ফিরে তাকালো সে ভানুমতির দিকে। গা কই রে? ভানুমতি বলে, শিখেছি নাকি? রামশরণ ধমক দেয়, হে দেখিস না, গাটা গেল কনে? বাদ থেকে নেমে পড়ল সে সপরিবারে। গায়ের চিহ্ন মাত্র ছিল না, এই কথাটা ঠিক বলছিল না, আসলে দূর থেকে দেখতে পায়নি রামশরণ। এখন সে ঘরবাড়ির অবশেষ কিছু কিছু দেখতে পাচ্ছিল। কালো মাটির ভাঙাচোরা ভিটে, আধপোড়া খুঁটি, তোবড়ানো এনামেলের বাটি, ভাঙা ঝুড়ি ঝাঁটা, উনুনের পোড়া মাটি আর ছাই। এসব তবে কিসের চিহ্ন? রামশরণ ঠিকই চিনতে পেরেছিল, কিন্তু সে বোবা হয়ে গিয়েছিল এত কাছে এসেও নিজের ভিটেটাকে চিনতে না পেরে। অবাক হয়ে ভাবছিল এত ছোট ছিল নাকি তাদের গা। মাত্র এই কয়টি ঘরবাড়িগুলোর ভিতর দিয়ে যে অসংখ্য গলি ছিল, যেখানে সেখানে কুমড়ো আর লাউয়ের মাচা, খোলা খামারে গরু বাঁধা এতগুলো ডোবা, এসব গেল কোথায়? সব উবে গিয়ে এই গুটি কতক ন্যাংটো ভিটে। রামশরণ বাঁক কাঁধে দুলতে দুলতে বলে, এই ডানা। ভানুমতি এদিক ওদিক চেয়ে হৃদয়চরণের বাড়ির দিকের গলিটা খুঁজতে থাকতে রামশরণী আবার বলে, দূর ও, তুলসীদার ভিটে এটা। রামশরণ একবার এই ভিটের কাছে গিয়ে বলে, হৃদয় খুড়োর বাড়ি। একবার সেই ভিটের কাছে গিয়ে বলে, এটা প্রহ্লাদের মনে হয়। এরকম চলতে চলতে শেষ পর্যন্ত সে আধা পাগলের মতো চেঁচাতে শুরু করে। কাঁধের বাঘ তার হাড় ফাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। পিঠেটা গেল কনে? ভানু, দেখ না একটু খুঁজে। বেচারার চোখে জল এসে গেল। সান্ত্বনা দেবার মতো ভানুমতি বলে, কেন মিছে খুঁজে মরতিস? বাড়ি ঘরদর কি আছে যে ঘরে গিয়ে বিছানা পেতে শুয়ে পড়বো নে? সব ভিটেই তো সমান, শরীরে কি ঝগড়া করতে আসতিছে? কথাটা ভালো করে ভেবে বিচার করে দেখলো রামশরণ। কোনো বাড়ি যখন আস্ত নাই, ভাগাভাগির জন্য দ্বিতীয় প্রাণীও যখন নেই হাজির, তখন নিজের ভিটের জন্য এত খোঁজখবরের দরকারটা কি? কিন্তু যেন দুর্দান্ত কৌতূহলে রামশরণ আতিপাতি খুঁজে দেখছিল কোথায় যেতে পারে তার স্বাদের বাড়িটার পুরো ভিটে। পা গজিয়ে পালিয়ে তো যেতে পারে না, নিশ্চয়ই ঘাপটি মেরে আছে এখানে। পোড়া খুঁটি, ভাঙা বাঁশ, টিনের বাসন কোসন, মাটির শানকি, এসবের মধ্যে বৈশাখ মাসের প্রচণ্ড রোদ, হুহু হাওয়া আর বিরাট নিষ্ফলা অঞ্চল, এমন করে কি তার ভিটেটাকে লুকিয়ে ফেলতে পারে যে খুঁজে মিলবে না? বাড়ি তো জঙ্গম নয়। রাত 10টার দিকে খানিকটা হালকা হয়ে গেল রামশরণের পরিবার। ভানুমতি প্রচণ্ড তেজের সঙ্গে শুরু করলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারল না, নেতিয়ে পড়ল সে। তাছাড়া এই খোলা মাঠে চিৎকার করে একা একা কান্না কোথাও যেন ঠিক পৌঁছয় না। ভানুমতি কিছুক্ষণ চেঁচিয়ে কোকিয়ে কেঁদিয়েই বোধহয় বুঝল নালিশ ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া তার কর্ম নয়। খানিক পরেই রামশরণও তার তীক্ষ্ণ বুক ফাটা চিৎকার শোনে না। ভানুমতি ফাটা ফেসে যাওয়া গলায় বারবার ডাকছিল, অরু, অরু, অরু রে, কোথায় গেলি মা?
সঙ্গে সঙ্গে বিকৃত হয়ে উঠছিল তার মুখ, গলায়, ঘাড়ের আর মুখের মাংসপেশি টান টান হয়ে যাচ্ছিল, যেন তার বুকের ভেতর রয়েছে কঠিন কোনো ভার যা ভানুমতি চাইছে উগড়ে ফেলতে। খুব প্রিয়জন মরে গেলে হয়তো প্রথম কয়েক ঘন্টা শোক এরকম পাথরের মতোই বুকের ভেতর বেড়ে ওঠে। ছোট মেয়েটার নাম ছিল অরুন্ধতী। এমন সুন্দর নাম নিয়ে সে মরে গেল কোনো সারা শব্দ না করে। ভানুমতি একটা ভিটের উপর ইট পেতে রান্না চড়িয়েছিল সন্ধ্যের পরে। শহর থেকে আসার সময় রিলিফের যে চাল সে জোগাড় করেছিল তাই ফুটিয়ে নিয়েছিল। মেয়েটা পেট পুড়ে খেয়েছিল সেই ভাত, খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে। বড় ছেলে মেয়ে দুটো অসাড় হয়ে পড়ে আছে। ভানুমতি রামশরণকে খেতে দিতে যাবে, তখন দেখা গেল মেয়েটা মরে গেছে। ঘুমের মধ্যেই চলে গেছে সে। ভানুমতি ত্রস্ত হাতে মেয়েটার বুকে হাতের পাতা রেখে দেখল, নাকে হাতের উল্টো পিঠ রাখলো, ঝুঁকে পড়ে মেয়ের মুখের ওপর নিজের মুখ নিয়ে গেল। এই সময়ের মধ্যে টু শব্দ করল না ভানুমতি। পর্যবেক্ষণ শেষ করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে কেমন যেন বুনো চোখে একবার রামশরণের দিকে তাকালো, তারপর বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। ঘন্টা দুয়েকের মধ্যে ভানুমতির প্রায় সমস্ত শোকটাই বেরিয়ে গেলে সে হালকা বোধ করে। কিন্তু সে আক্রোশ ভরা ভয়াবহ শোক যায় কোথায়, কোথায় যে মিলিয়ে যায়। রামশরণ এখন আর চিৎকার শোনে না। একটা চটের ওপর চিত হয়ে শুয়ে আকাশের ঝকঝকে তারা দেখতে দেখতে সে ভানুমতির মৃদু একঘেয়ে গোঙানি শুনতে থাকে। নদীর দিক থেকে খোলা মাঠের উপর দিয়ে হুহু করে হাওয়া ছুটে আসে। প্রায় নেভা ইটের উনুনের ছায়ের তলায় লাল গনগনে আগুন অন্ধকারে জলজল করে ওঠে। তখন ভিটেটা চাপা আলোয় আবছা দেখা যায়। রামশরণ চেয়ে দেখে বড় ছেলেটা হাত পা ছড়িয়ে ঘুমায়। বড় মেয়েটা কোলের মধ্যে গুটিয়ে নেয় নিজেকে, আর তাদের পাশে প্রায় গায়ে গায়েই মরা মেয়েটা পড়ে আছে। মাথায় একটা চুল নেই, কাঠির মতো সরু সরু হাত পা, শরীরে ভাজে ভাজে চামড়া ঝুলে পড়েছে। পেটে এখনও রিলিফের ভাত ভরা আছে। ওহোহো জাতীয় একটা অতর্কিত চিৎকার করে রামশরণ কেঁদে উঠতে চাইল। খুব বেখাপ্পা শোনায় সেটা। রামশরণ চুপ করতেই উঁচু বাঁধে বাধা পেয়ে বাতাসে হুড়মুড় করে ফিরে গেল সেই শব্দ। শোনা যায়। আশেপাশে কোনো বড় গাছপালা নেই, বাতাসের শোষো আওয়াজ নেই সেজন্য। কিরকম হাহাকারের মতো বাতাস ছুটাছুটি করে বেড়ায় শুধু। ভানুমতির গোঙানি একটানা চলছে। এখন সেটা আরো মৃদু। অসম্ভব খিদে বোধ করল রামশরণ। উঠে বসে সে কথাবার্তা চালানোর চেষ্টা করে। মোরে হাড় জুড়লো মেয়েটার, কাঁদিস নে, আমাদের ভাগ্যে তো তা নাই। নারী জ্বলে যাচ্ছিল তার। সব ভাত কি এখন ফেলে দেবে ভানুমতি? তাহলে তো মরা মেয়ের পাশে তাকেও জায়গা নিতে হচ্ছে আজ। ভানুমতি কেঁদিয়ে চলল ইনিয়ে বিনিয়ে। অস্থির হয়ে আবার শুয়ে পড়ল রামশরণ। যখন ঘর থাকে, বাড়ি থাকে, শিশুর কান্না থাকে, গৃহপোষ্য পশু, খেয়ে তার কিছু কিছু ফসল থাকে। আকাশ তখন ছোট নিচু ছাদের মতো, আর এখন শস্যহীন বসতিহীন ভূখণ্ডের বহু উপরে কুচকুচে কালো বিশাল আকাশ। রামশরণ সেই আকাশের দিকে চেয়ে ভেবে চলল ভানুমতি তৈরি ভাত তাকে খেতে দেবে কিনা। কিন্তু উঠে বসলো ভানুমতি। শানকি টেনে নিয়ে ভাত বাড়ল দুজনের জন্য। ভাত বেড়ে এসে চুপচাপ বসে থাকলো উদাসভাবে। রামশরণ দেরি করলো না। নিজের কাছে একটা শানকি টেনে নিয়ে আরেকটা এগিয়ে দিল ভানুমতির দিকে। কোনো কথা না বলে ঠান্ডা করকরে ভাটার মতো শক্ত বড় বড় বিষাদ রিলিফের চালের ভাত নুন মাখিয়ে খেতে শুরু করে সে। হু হু করে মুখে জল চলে আসে। কন্যাশোক ভুলে গিয়ে খুব মন দিয়ে ভাত খেতে থাকে সে। আঁচল দিয়ে মুখ মুছে শুকনো করে তুলল ভানুমতি। কিন্তু ভাতের প্রথম গ্রাসটা মুখে তুলতেই চোখ আবার ভর্তি হয়ে গেল জলে। সুবিধে হবে না বুঝে আর মুছল না ভানুমতি। ভাতে আলাদা করে আর নুন মাখানোর প্রয়োজন হলো না তার। ভানুমতির পাশেই শুয়ে পড়ল রামশরণ। বিশ্রী আষ্টে গন্ধ বেরোচ্ছে তার গা থেকে। শুকনো ছাইয়ের গন্ধও পাচ্ছে রামশরণ। সে বলে, কি করব এখন? ভানুমতি কিছু বলে না। গল গল করে অন্ধকার নামছে আকাশ থেকে। বাঁধে আটকে বাতাস ফিরে যাচ্ছে। আর কোনো আবাদ হবে না, চাষ হবে না, কেউ আসবে না এখানে বাস করতে। বিশাল এই ভাগাড়ে রামশরণ হঠাৎ এত ভয় পেয়ে গেল যে সে ভানুমতির কাছে ঘেঁষে এগিয়ে গেল। কি করবা না এখন ওটাকে নিয়ে ভানুমতি? ভানুমতি নতুন করে কেঁদে বলে, ওরে একটু আগুন দেবা না, মেয়ের একটু আগুন পাবে না, আয় রে। রামশরণ চেয়ে দেখলো ছাইয়ের নিচে আগুন খুব তাড়াতাড়ি নিভে যাচ্ছে। সে বলল, পুরি আর কি সদ্গতি হবে নে, ভগবান ফগবান নাই বুঝলি। কাল সকালে একটু গর্ত করে ফুতে দেবো নে, শিয়াল টিয়াল যাতে না খাতে পারে, যাবে পঞ্চভূতে মিশে। মৃত মেয়েটা ভিতরে ভিতরে খুব শক্ত হয়ে যায়। মেয়েটা আমার পরাণ ছিল গো, ওরে ফোরাও তুমি। ভানুমতি ভীষণ কাঁদতে কাঁদতে বলে, কেমন করে আমার দুলাল মরিছে তোমার মনে নাই? ছেলেটা এন্ডে শুকিয়ে মরল, জঙ্গলে ছেলে ফেলে দিলাম।
স্বাধীন হইছি আমরা। ঘৃণায় আর রাগে রামশরণের গলার আওয়াজ চির খেয়ে গেল। স্বাধীন হইছি তাতে আমার বাপের কি? আমি তো এই দেখি গত বছর পরারের ভয়ে পালালাম ইন্ডিয়ায়, 9টা মাস শ্যাল কুকুরের মতো কাটিয়ে ফিরে আলাম স্বাধীন দেশে। আবার সেই শ্যাল কুকুরের ব্যাপার, সওয়াল মিয়ার হাত ধরে আজ স্টেশন, কাল জাহাজঘাট। রামশরণের কথা থেকে ছড়াত ছড়াত শব্দের ধার ছিটোতে থাকে। স্বাধীনটা কি আমি খাতি পারলাম না। সোয়াল মিয়া শুকিয়ে মরে, স্বাধীনটা কোয়ানে? রিলিফের লাইনে দ্বারা ফহিরের মতো ভিক্ষে করো লোকের বাড়ি বাড়ি। ভানুমতি বলে, কেমন করে এখানে বাস করবা, কি খাবা এখানে? অরুন্ধতী রে। রামশরণ বলে, ভাব নাকি তোর, সরকার জমি দিচ্ছে, গাড়ি গাড়ি চাল দিচ্ছে, বাঁশ বেড়া টিন দিয়ে ভিটে বাড়ি তুলে দিচ্ছে, তারপর আকাশ থেকে পড়বে নে একজোড়া জুয়ান বলদ। ভানুমতি কোকিয়ে কাঁদে, অমা অরুন্ধতী, কোথায় গেলি রে তুই? 2-3 বার চিৎকার করে আবার গলা নামায় ভানুমতি। সাপের মতো পরবার মতো একঘেয়ে ঝিমমরা সুরে গুনগুন করতে থাকে। শুনতে শুনতে অসহ্য হয়ে ওঠে রামশরণ। সে বলে, ভানুমতি, আমি বলতেছি কি, স্বাধীন হয়েছি কি না হয়েছি আমি বুঝবো কেমন করে? আগে একটা ভিটে ছিল, এখন তাও নাই, আমি স্বাধীনটা কিসি? কান্না থামিয়ে ভানুমতি খুব উদাস ম্রিয়মান গলায় বলে, কেন, সরকার থেকে পাবে না কোনো কিছু? এই যে পাইছি 7 চাল, আর এটে থেকে দিছে কটা কম্বল, এই পাইছি। ঘর দোর বানাতে কিছু দেবে না আমাদের? তোর কি মনে হয়? রামশরণ পাল্টা জিজ্ঞেস করে, এখানে তোরে কে দেবে ক? তবে সে কয় গ্রামে গ্রামে ঘর বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা দেশে। রামশরণ বলে, 3 দিনের চাল আছে তোর, চালটা ফুরিয়ে গেলে কি করবি? চাল ফুরলি ভিক্ষা করবি কনে? কেউ আছে এদিকে? 3 দিন পর চাল নিয়ে আসছে সরকারের লোক, বেড়া আনতেছে। ব্যবসা দেখলাম সরকারের লোক যদি আসেও, ততদিনে তোর আমার হাড়ে ঘাস গজিয়ে যাবে নে। ভানুমতির গা থেকে উৎকট গন্ধ আসছে। তার পাশে শুয়ে রামশরণের গলা পর্যন্ত শোক ফেনিয়ে ওঠে। রান্না করার জন্য ভানুমতি জোগাড় করেছিল কটা বড় শুকনো ডাল। একটা মোটা ডাল আধপোড়া পড়ে আছে। মরা মেয়েটা শুয়ে আছে ওই ডালটাই পাশে ছেঁড়া চটের উপর। আলাদা করে তাকে চেনা যায় না, আর একটা ডালের মতোই মনে হয়। রামশরণের চোখ জ্বালা করে ওঠে। শোকের ভার বুকে যেন পাষাণ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। ভিটে নিচে জোড়া শেয়াল ঘুরে বেড়ায়। ভানুমতির গা থেকে মাটি আর ছাইয়ের গন্ধের সঙ্গে মেশা আষ্টে গন্ধটা খুব জোরালো হয়ে উঠলে রামশরণ ধীরে ধীরে মোহে পড়ে। কি একটা ঘুরে ভানুমতির দিকে সে এগিয়ে গেল। ভানুমতির চোখ অন্ধকারের মধ্যে জ্বলে। তারার আলোতে রামশরণ সেই চোখে মারাত্মক আক্রোশ এবং অসহনীয় দুঃখ দেখেও জোর করতে থাকে। তখন লাথি ছোড়ে ভানুমতি। সে রামশরণকে ফেলে দেয় ছিটকে। মুখে শুধু বলে, লজ্জা করে না তোমার? মরা মেয়েটার ব্যবস্থা শিয়াল দুটোই করে ফেলেছে। সবাই ঈশ্বরের জীব। এই কথা বলল রামশরণ। ভানুমতি মোটামুটি সান্ত্বনা পেয়ে গেলে ধোয়ার দাগ লাগা ইটগুলো ছিটিয়ে দিয়ে উনুনটা ভেঙে দিল রামশরণ। জিনিসপত্র ঝুড়িতে তুলে বাক কাঁধে তুলে নিল। এবারে ভানুমতি নির্ঝঞ্ঝাট, ফাঁকা হাত পা। বড় ছেলে মেয়ে দুটোর হাতেও কিছু নেই। বাঁধের উপর উঠে এলো রামশরণ। তার পরিবারটিকে নিয়ে গুটগুট করে বাঁধ ধরে এগিয়ে গেল সে পিঁপড়ে শাড়ির মতো। যখন বাঘটা তারা পার হচ্ছিল, তখন এই বেলা 9টার দিকে ঘুরঘুর শব্দের লঞ্চটা ঘাট ছেড়ে চলে গেল। কিন্তু লঞ্চ ধরে কোথাও যাবার নেই তার, তবে কোথাও সে নিশ্চয়ই যাবে।